আজ তোমাদের নিয়ে যাব আন্দামানের এমন এক জায়গায় যেখানে পৌঁছানোটাই একটা অ্যাডভেঞ্চার। ঘন জঙ্গল, নদী পার, ম্যানগ্রোভের ভেতর দিয়ে বোট রাইড, তারপর প্রায় 1.5 কিলোমিটার হাঁটা, তবেই সামনে আসবে সেই লুকোনো লাইমস্টোন কেভ। আন্দামান ভ্রমণের আগের পর্বে আমরা দেখিয়েছিলাম কি করে কলকাতা থেকে খুব সহজেই তোমরা আন্দামানে পৌঁছাবে, তারপর প্রথম দিন কোথায় কোথায় ঘুরবে, কিভাবে কাটাবে। আজকের ভিডিওতে থাকছে আমাদের আন্দামান ভ্রমণের দ্বিতীয় দিনের অভিজ্ঞতা। আজ হচ্ছে নভেম্বরের 1 তারিখ আর আমাদের আন্দামান ভ্রমণের দ্বিতীয় দিন। আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি বারাটাংয়ের উদ্দেশ্যে। এখন সময় হচ্ছে প্রায় 3টে। তোমরা যদি বারাটাং ট্যুর করো তাহলে তোমাদেরকে মোটামুটি 3টের মধ্যেই বেরিয়ে যেতে হবে, কারণ অনেক দূরের একটা ডিস্টেন্সের জার্নি হবে, প্রায় 325 কিলোমিটার। এই ভোর 3টেই বেরিয়ে রাত প্রায় 8:30 পেয়ে যাবে। একটা বড় জার্নি, কালকে রাতেও ঠিক করে ঘুম হয়নি, আগের দিন জার্নি করে ফিরেছি, তো একটা মোটামুটি খিচুড়ি ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, তবে সাইট সিন অনেকগুলো অপশন আছে। আজকে তো খুব এক্সাইটেড রয়েছি, ম্যানগ্রোভ থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স হবে, সেগুলো থাকছে আজকের ভিডিওতে। তো চলো জার্নিটা শুরু করা যাক। আমাদের গাড়ি চলে এসেছে, চারপাশের ওয়েদার দেখো কি অবস্থা, মানে পুরো অন্ধকার। আমরা এখন প্রায় অনেকটাই চলে এসেছি। এখন প্রায় 1.5 ঘন্টার মতো জার্নি করার পর একটা জায়গায় এসে দাঁড়ালাম, যেখানে দেখতেই পাচ্ছ লাইন দিয়ে পুরো গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু তোমাদের পারমিশন করিয়ে নিতে হবে। আমরা যে ফরেস্টে এন্ট্রি করছি এখান থেকে মেন পারমিশনটা হবে, আর এটা ওপেন হবে 6টায়। 6টা অবধি আমরা এখানেই রয়েছে। আমাদের আগে প্রায় 200 মিটার অবধি গাড়ি রয়েছে লাইন দিয়ে, তারপরে আমরা রয়েছি। 6টার পরে গাড়িটা ছাড়বে। এখন দাদা গেছে পারমিশনটা করাতে। আর এক্ষেত্রে কিন্তু তোমাদের একটা ভ্যালিড ডকুমেন্ট, মানে সেটা আধার হোক বা ভোটার, মেনলি আমরা সবাই আধারই দিয়েছি, সেটা সাথে রাখতে হবে। এখন বাজে প্রায় 5:15 আর দেখতেই পাচ্ছ আলো হয়ে গেছে। আমরা যখন এসলাম প্রায় 4:30 নাগাদ। তো এখান থেকে 6টায় গাড়ি চালু হবে, মানে পরপর গাড়িগুলো যাবে 6টা থেকেই। আর আমরা হোটেল থেকেই আমাদের ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। তো ব্রেকফাস্টে দেখতেই পাচ্ছ অনেক কিছু দেওয়া রয়েছে। তো এখন আমরা তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই, প্রচন্ড খিদে পেয়েছে। সামনে হচ্ছে এরকম ভিউ, এটা হচ্ছে ঝিরকাটাং। সামনে এখানে একটা চায়ের দোকানও আছে, আর গাড়ির লাইন আস্তে আস্তে বেড়েই চলেছে। এখন কিন্তু আমাদের পেছনে অনেকগুলো গাড়ি চলে এসছে, দেখতেই পাচ্ছ প্রচুর লম্বা লাইন রয়েছে। একদম ঠিক 6টাতেই কিন্তু চেক পয়েন্ট খুলে গেল। আমরা এখন এগিয়ে যাচ্ছি বারাটাংকের দিকে। আপাতত এই চেক পয়েন্ট ক্রস করার পর থেকে কিন্তু ভিডিও, ফটোগ্রাফি সবই রেস্ট্রিক্টেড রয়েছে, তাই আমরা আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না। আমরা আবার সেই রেস্ট্রিক্টেড এরিয়াটা ক্রস করেই ভিডিওটাকে কন্টিনিউ করছি। প্রায় 2 ঘন্টা মতো জার্নি করে আমরা ফাইনালি চলে আসলাম মিডল স্ট্রিট বলে এই জায়গাটাতে। আর মাঝখানে কিন্তু ফরেস্টের মধ্যে দিয়ে পুরো এসেছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, এখনও দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে। আমরা সেরকম কিছু দেখতে পাইনি। অনেকে বলে যে এখানে জারোয়াদের দেখা মিলতে পারে, বাট হয়তো বৃষ্টির কারণে বা কোনো কারণে আমরা দেখতে পাইনি। এখন এখান থেকে আমাদের বোটে করে পার হতে হবে। এই হচ্ছে পুরো অবস্থা। আর আমি এই নিচে অনেক কষ্ট করে এরকম জায়গা পেয়েছি, পুরো জল চার সাইডে, বুঝতেই পারছো। আর ম্যানগ্রোভ তো দেখাই যাচ্ছে। অনেক কষ্ট করে পুরো ভিজে গেছি, সবাই মোটামুটি ভিজে গেছে। সেই অবস্থায় উঠে পড়েছি বোটে। কিসা অলরেডি উপরে উঠে গেছে, আমি জায়গা পাইনি, গাড়িও যাচ্ছে এটা করে। এখন আমাদেরকে ওই পাড়ে যেতে হবে, প্রায় 15 মিনিট মতো সময় লাগবে। আর এই হচ্ছে কন্ডিশন। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, এবার আমাদেরকে নেমে যেতে হবে। আর ওয়েদারের অবস্থা তো দেখতেই পাচ্ছ, জানি না কি হবে। এরপরে তো বোটিং আছে, মানে 10 জনের যে বোটগুলো, সেগুলো তো কোনো শেড ফেড নেই, একদম ওপেন স্পিডে যাবে, ছাতাও ধরা যাবে না। তো একদম খুব খারাপ অবস্থা। গাড়ি আলাদা করে যাচ্ছে, মোটামুটি আমরা ঘুরে নিয়ে আবার গাড়িতে উঠবো। তো চলো এখন নামা যাবে। আর এই বোটে করে চলে যাবো লাইমস্টোন কেভে। আর পেছনে পরপর সবাই রয়েছে, টিশাও রেডি, ভুটাও রেডি। বারাটাং জেটি থেকে লাইমস্টোন কেভের বোট স্ট্যান্ড হাঁটা দূরত্বে। আমাদের বোট হচ্ছে ভেদা 2, এই বোটে আমরা এখন উঠবো। বৃষ্টির ওয়েদার আর চারপাশের পরিবেশটা জাস্ট একবার দেখো, সুন্দর ওয়েদার রয়েছে। লাইফ জ্যাকেট পরা মাত্রই গাইড দাদা হাসতে হাসতে বলল, ঢেউ একটু বেশি, ওয়েদারটা একদম ভালো নেই, ধরে বসবেন। বোট ছাড়তেই ঢেউগুলো গাড়ির মতো ধাক্কা দিচ্ছিল, কিন্তু সেই রোমাঞ্চই তো ট্রাভেলের আসল মজা।
প্রায় 15-20 মিনিটেই পৌঁছে গেলাম ট্রেকিং পয়েন্টে। আমরা সবাই এখানে ভিউটা শুধুমাত্র বৃষ্টির জন্য সেইভাবে উপভোগ করতে পারি না, আবার জোরে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আর এইখানে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে এখন আমাদের এই যে উডেন ব্রিজটা হচ্ছে এটা করে এগিয়ে যেতে হবে। পুরো চারপাশে ম্যানগ্রোভ, তার মাঝখান থেকে এরকম উডেন ব্রিজ করা রয়েছে। এখন যাবো, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তো চলো এখন তাড়াতাড়ি করে, এখানে একটা টাইমের ব্যাপার আছে, ঘাট দিয়ে যাওয়া যায়। আমরা এখন এই গেটটাতে চলে এসেছি, আর এইখান থেকে 1 কিলোমিটার 200 মতো হাঁটতে হবে, তারপরে গিয়ে আমরা পেয়ে যাব লাইমস্টোন কেভটা। আর দেখতেই পাচ্ছ পুরো ভিজে কি অবস্থা, তবে জায়গাটা খুবই সুন্দর। আমি বলবো তোমরা পার্সোনালি এসো, মানে এখন অবধি তো আমার খুব ভালো লেগেছে। ম্যানগ্রোভের মাঝখান থেকে বৃষ্টির জন্য একটু তো প্রবলেম হয়েছে, তোমাদেরকে ভালো করে দেখাতেও পারিনি, কারণ এতটাই বৃষ্টি হচ্ছে যে ঠিকমতো বসাই যাচ্ছে না, ভিজেই গেছি পুরো, দুজনেই ভিজে গেছি। রোদ থাকলে আরো অবশ্যই ভালো লাগতো, আমরা ভিডিওটাও তোমাদেরকে দেখাতে পারতাম ভালো করে, তবে এই এক্সপিরিয়েন্সটাও খারাপ নয়। একদম তাই। চারিদিকে নানান গাছপালা, মাথার উপর হালকা বৃষ্টি, বৃষ্টির জন্য রাস্তা জুড়ে কাদা, পা বারবার আটকে যাচ্ছিল জুতোর সাথে। এই বৃষ্টিটাই আজকের ট্রেকটাকে আরো সুন্দর করে তুলছে। এমন বৃষ্টিতে ভিজে ট্রেক করার অভিজ্ঞতা জীবনে প্রথমবার। ভিজে গা, কাদামাখা রাস্তা আর জঙ্গলের গন্ধ। এছাড়া কিন্তু এখানে বিভিন্ন প্রজাতির পাখিও রয়েছে, এখানে কিন্তু বসতিও আছে। এনারা রাঁচি থেকে এসে এখানে বাড়ি করেছেন, যেটা দাদা বললো। আর এখানে রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ, এরকমভাবে জুতো পুরো কাদার মধ্যে আটকে যাচ্ছে। রাস্তা দেখতেই পাচ্ছ কিরকম পরিস্থিতি, এই সামনে তো আরো খারাপ, দেখো কিরকম রাস্তার অবস্থা। এখানে কিন্তু তোমরা খাবার দাবার কিছু আনতে পারবে না, ব্যাগও আনতে পারবে না, শুধুমাত্র জলের বোতল এলাও রয়েছে, আর বাকি সব তোমাদেরকে বোটে রেখেই আসতে হবে। আমরা গাড়িতে রেখে দিয়েই চলে এসেছি। হাফ রাস্তা আসার পর থেকে এরকম সিঁড়ি স্টার্ট হচ্ছে, এবার আমাদের সিঁড়ি ধরে ধরে সিঁড়ি ধরে ধরে আমাদেরকে যেতে হবে। আর দাদা বোর্ডে দাদা কিন্তু আমাদের সাথেই রয়েছেন, উনি আমাদের পুরো গাইড করে দিচ্ছেন কিভাবে যেতে হবে, কোথা দিয়ে যেতে হবে। হচ্ছে পুরো গ্রুপের অবস্থা, মানে ঝড় বৃষ্টি যাই হয়ে যাক না কেন, ঘোরা যেন বন্ধ না হয়, তাই তো? একদম ঠিক। আর এই হচ্ছে খালি একটা বুড়ো আঙুল দেখায়, কি দেখায় বুঝি না। এখান থেকে কিন্তু এখনো 500 মিটার হাঁটতে হবে। বাপরে, এর মধ্যে হাঁটাও খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, স্লিপ কাটছে রীতিমতো। তো টাকা পড়ে গেল আমাদের সামনে, ইস, বাবা বলছে এই পড়ে গেল। এখান থেকে আর 200 মিটার মতো রাস্তা রয়েছে, আর রাস্তাটা পুরো এরকম, মানে দু সাইড থেকে দেখতেই পাচ্ছ পাহাড় রয়েছে, মাঝখান থেকে এরকম হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা ফাইনালি চলে এলাম লাইমস্টোন কেভে, আর এই কেভের ভেতরে ঢুকলেই দেখতে পাচ্ছ এরকম সুন্দর, চারপাশ থেকে আরও ভেতরে যেতে হবে, লাইমস্টোন কেভ। আমরা চলে এলাম আন্দামানের একটা ভিতরের কেভে, যেটা হচ্ছে লাইমস্টোন কেভ। অবশেষে লাইমস্টোন কেভটা দেখা গেল। ভিতরে ঢুকতেই শরীর ঠান্ডা হয়ে গেল একদম। আসার পর কিন্তু অনেকটা ইয়েলগংয়ের ফিলটা পাচ্ছি। ইয়েলগং যদিও রিভার ক্যানিয়ন ছিল, আর এই লাইমস্টোন কেভটা দেখো চারপাশে কিরকম অন্ধকার, স্যাঁতস্যাঁতে হাওয়া, ছাদ থেকে ঝুলে থাকা স্ট্যালেকটাইট আর মাটি থেকে উঠে আসা স্ট্যালাগমাইট। টর্চ ফেলতেই মনে হলো যেন প্রকৃতি নিজের হাতে শিলাখণ্ডে ভাস্কর্য বানিয়ে রেখেছে। लाइट मार के लाइट बोन जैसे इस पैनल में लग रहे हैं ब्लॉक करेंगे। हाँ कालो है। बार बार टच करने मना कर, लोग टच करने ब्लॉक कर दे रहे हैं। जहाँ पे लोगों ने टच नहीं किया उसमें काफी वाइट दिख रहे हैं, ये देखिए। हाँ পুরো সাদা, हाँ दिख रहे हैं, जहाँ जहाँ जिनका भी हाथ नहीं गया वहाँ पे इसमें वाइट दिख रहे हैं। আর যেখানে যেখানে টাচ হয়ে গেছে পুরোটাই কালো। ब्लैक है उसे ऊपर है सर, जैसे बड़े बड़े मंदिर वगैरह संख होते हैं ना, संख के शेप लगा जैसे मंदिर वगैरह में होते हैं। और ऊपर कदम झाड़पत्ती, हाँ পুরো ঝাড়বাতি। होटल वगैरह में हम झाड़पत्ती लगाते हैं, उस टाइप में झाड़पत्ती। सामने सामने सर একদম পুরো দুধের মতো সাদা। लग रहा है प्योर वाइट मिल्की वाइट। देखो कैसा लग रहा है, पूरा प्योर वाइट मिल्की वाइट। কেমন লাগছে দেখে? অপূর্ব অপূর্ব। এটা এটা কৃত্রিমভাবে এত সুন্দর তৈরি হয়েছে, নিচে হয়েছে ভাবা যায় না। इधर तो बहुत कम मिलते हैं ऑक्सीजन, अभी अंदर बेड अंदर सबको मिल रहे हैं, बड़े से ऑक्सीजन मिल रहे हैं। कभी कभी बहुत भीड़ होता है, सांस में दिक्कत बहुत अंदर भी।
अगर ये होल बंद हो गया लोग आने मुश्किल हो जाएगी बाहर से ठंडे की मछली खाते लोग এই উপর দিয়ে একমাত্র শুধুমাত্র অক্সিজেন আসে আর जितने भी टूरिस्ट अंदर आते हैं इनसे मिलता कुछ मिलता है ऑक्सीजन मिलता है सनलाइट मिलते हैं अभी बेड सामने से बड़ी से ऑक्सीजन मिलता है कभी कभी बहुत बड़ा तो सांस में दिक्कत होती है हाँ जी मैडम जैसे मंदिर में छोटा सा गणपति होते हैं ये हमें बनाएंगे जरिए लाइट भर के हम सामने से जरिए পুরো গণপতি जैसे मंदिर वगैरह पर गणपति वगैरह होते हैं ना পুরো কুমিরের মাথার মতো এই জায়গাটা कोकोडल একদম পুরো ছোট হাতির মতো লাগছে 4 ফুটের মধ্যেই পুরো ঢিল হয়ে গেছে দেখো কত পরিমাণে মানুষ এই কেভের সব থেকে বড় ব্যাপার হচ্ছে যেখানে যেখানে বৃষ্টির জল লেগেছে কিংবা কোনো হিউম্যান টাচ পড়েছে সেখানে কিন্তু পুরো কালো হয়ে গেছে, বাকি সব জায়গায় একদম পুরো মিল্কি হোয়াইট রয়েছে। তো আমাদের ফাইনালি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই সব কমপ্লিট হয়ে গেছে ঘোরাঘুরি। আর এখন আমরা দাঁড়িয়ে আছি, আমাদের স্পিড বোট আসবে, বোটে উঠে এবার আমরা ফেরত যাব। এই বোটগুলো কিন্তু পার পার্সন বেসিসে, মানে এক একজন হচ্ছে 900 টাকা করে, তবে 10 জন হলেই তবে ছাড়বে। সেক্ষেত্রে তোমরা পুরো বোটটাও রিজার্ভ করতে পারো, পড়বে তোমাদের 9000 টাকা মতো। ফাইনালি চলে আসলাম বারডাঙ্গের যে বোট ঘাট রয়েছে সেখানটাতে। আর এখানে এসে তোমরা পুরোপুরি ভিজে গেছিলাম অলরেডি। তো এইখানে একটা ওয়েটিং রুম আছে, এখানে এসে চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে ড্রেস পরে নিয়েছি, গাড়ি এখানেই তোমাদের দাঁড়াবে। এটা হচ্ছে বারডাঙ্গের মেন ফেরিঘাটটা, নিচে দেখতেই পাচ্ছ পার্কিং এরিয়া, এখানে আমাদের গাড়ি রয়েছে, তার উপরে রয়েছে রেস্টুরেন্ট। আর রেস্টুরেন্টে আমরা চলে আসলাম খেতে। আর লাঞ্চে রয়েছে রাইস, শিম ভাজা, তার সাথে রয়েছে বাঁধাকপি তরকারি, এখানে রয়েছে ডাল, রয়েছে পাঁপড়, চাটনি। লাঞ্চ আমাদের করা হয়ে গেছে, এখন বারোটাং থেকে আমরা বেরিয়ে গেছি ডিগলিপুরের উদ্দেশ্যে। আজকে আমাদের ডিগলিপুরে স্টে রয়েছে। কেমন কাটলো আজকে দিনটা? ভালো ছিল, কিন্তু বৃষ্টিটা হয়ে গিয়ে জায়গাটা সব উল্টোল করে দিল। হ্যাঁ, ওয়েদারের উপরে তো কারো হাত নেই, যখন তখন সব চেঞ্জ হয়ে যেতে পারে। বাকি সবার কেমন কাটলো? খুব ভালো, বৃষ্টিতে হয়ে যায় নতুন অভিজ্ঞতা। প্রায় 6:30 বেজে গেছে, আমরা 1:30টা থেকে জার্নি করছি। রাস্তার অবস্থা তো খুবই খারাপ, তার জন্য আরও টাইম লাগছে। এখনও আমাদের পৌঁছাতে প্রায় 3.5 ঘন্টা মতো সময় লাগবে। তো রাস্তার পাশে একটা ধাবায় দাঁড়িয়ে এখন একটু স্ন্যাক্সটা খেয়ে নেবো, যেহেতু দেরি হবে অনেকটাই, আর দুপুরে খাওয়াটা অনেকটা আগে হয়েছে। আমরা অর্ডার করেছি চা, চাউমিন আর মিষ্টি। তো আমরা এগ চাউমিন অর্ডার দিয়েছিলাম, এগ চাউমিনটা বেশ ভালো করেছে। তাও কেমন খাচ্ছ বলো? খারাপ না, ভালোই। এখানে রয়েছে কাকিমা, খেয়ে বলো। চাউমিনটা ভালোই হয়েছে, অনেকক্ষণ পরে খাচ্ছি তো যেন আরো বেশি খিদেটা পেয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের গ্রুপের সব থেকে ছোট সদস্য। কেমন খাচ্ছিস? মা যেটা বলবো ওটাই, এখন এটা অমৃত মনে হচ্ছে, এখন পরে খাচ্ছি। তোর আজকের ট্যুরটা কেমন লাগলো বল? আজকে টুকলি একটু টায়ারিং, যারা ঘুরতে পছন্দ করে তাদের জন্য টুকলিপুর আসাটা মানে বাঞ্ছনীয়। যারা এমনি রিল্যাক্স করে ঘুরতে চায় তারা না আসলেও পারে। গুড। আর এদিকে আন্টি জার্নি করে বসে পড়েছে, কোনো এনার্জি নেই, তাই তো? আর ওখানে বসে কাকু আজকে জারুয়াদের দেখে খুব খুশি। ঘড়িতে সময় এখন 9:45। দীর্ঘ লম্বা একটা জার্নি শেষ করে ফাইনালি আমরা চলে আসলাম ডিগলিপুরে। আর ডিগলিপুরের হোটেলে এখন চেক ইন করবো। তো তোমাদের পুরো ফর্মালিটি সব কিছু আমি বলে দিচ্ছি। আমরা রয়েছি ফার্স্ট ফ্লোরে, আর এই হচ্ছে মেন রোডটা। এখন গেটটা বন্ধ করে দেখাতে পাচ্ছি না, এখান থেকে কিন্তু বারান্দা রয়েছে, বারান্দার একদম মেন রোডের সামনে কিন্তু এই হোটেলটা। আর এখান থেকে আমরা 3টে রুম নিয়েছি, তোমাদের একটা রুম জাস্ট দেখিয়ে দিচ্ছি। বাকি রুমগুলো সবই সেম, শুধুমাত্র ডবল বেড রয়েছে। এইটাতে রয়েছে রুম নাম্বার 111তে রয়েছে ট্রিপল বেড, মানে একটা ডবল বেড রয়েছে, একটা সিঙ্গেল বেড রয়েছে। সেখানে তোমরা আরামসে কিন্তু 4 জন থাকতেই পারবে।
এই হচ্ছে রুম নাম্বার 111, আর ঢুকলে কিন্তু এরকম বড় একটা বেড রয়েছে যেখানে আরামসে তোমরা 4 জন থাকতেই পারবে, যেখানে সাথে দিয়ে দিয়েছে 2টো টাওয়াল, তার সাথে ওই শ্যাম্পু সাবান যেগুলো দেয় সবই রয়েছে, 2টো কোলবালিশ রয়েছে। আর এই দিকে পুরো রুমটা দেখো কতটা বড়, বেশ অনেকটাই বড়। এখানে রয়েছে টিভি, তার সাথে রিমোট রয়েছে, আর এখান থেকে মোটামুটি সব ফ্লোরের সব কিছু দেওয়া রয়েছে। এই দিকে চলে গেলে এখানে হালকা ছোট ড্রয়ার মতো রয়েছে, এদিকে একটা বসার মতো চেয়ার দিয়েছে, একটা চেয়ার রয়েছে, একটা টুল মতো টাইপের রয়েছে, এখানে রয়েছে ড্রেসিং টেবিল, আর এদিকে রয়েছে ওয়ার্ড্রপ। এই হচ্ছে ওয়ার্ড্রপটা। আর এইদিকে রয়েছে ওয়াশরুমটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইদিকে রয়েছে ওয়াশরুম, আর ওয়াশরুমটা কিন্তু বেশ বড়ই আছে। ওয়াশরুমে এখানে গিজার রয়েছে, বেসিন রয়েছে, কোমোড রয়েছে, আর মোটামুটি এরকমই ওয়াশরুমটা অনেকটাই কিন্তু বড়। কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাবো রস স্মিথ আইল্যান্ডে সকালে, তার জন্য আমরা ডিগলিপুরের এইখানে স্টে করার প্ল্যানিংটা করেছি। চেক ইন আমাদের করা হয়ে গেছে, রুম তো তোমাদের দেখালাম, আর এই হচ্ছে মেন পজিশনটা। এই যে দেখতে পাচ্ছ একদম পুরো রাস্তার ধারে, সামনে পার্কিং এরিয়াও রয়েছে। তো চলো এখন যাব রেস্টুরেন্টে। আমাদের কিন্তু খাওয়া দাওয়া প্যাকেজের মধ্যে ইনক্লুডেড, তোমরা চাইলে প্যাকেজ উইথ খাওয়া দাওয়া নিতে পারো বা খাওয়া দাওয়া ছাড়াও নিতে পারো, তবে আমার মনে হয় খাওয়া দাওয়া দিয়ে প্যাকেজটা নেওয়াটা সব থেকে বেস্ট হবে, নাহলে আবার খোঁজাখুঁজি এটা আমার মনে হলো একটু চাপি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে খাওয়া দাওয়া নিয়ে তোমরা প্যাকেজটা করতে পারো। মোটামুটি খাওয়া দাওয়া কিন্তু সব জায়গায় ভালোই পেয়েছি। তো চলো এখন যাই, দেখি খাওয়া দাওয়াতে কি অপশন রয়েছে। আমাদের ডিনার কিন্তু চলে এসেছে। ডিনারে রয়েছে রাইস, এখানে রয়েছে স্যালাড, এখানে রয়েছে ভেন্ডি ভাজা, রয়েছে ডাল, তার সাথে রয়েছে সবার জন্য এরকম পার্শে মাছ, যেটা কিন্তু সর্ষে দিয়ে রান্না করা হয়েছে। আর এখানে সবাই মোটামুটি বসে পড়েছে খেতে। সারা দিনের একটা বড় ধকল গেছে, আন্টি তো সারাদিন পুরো ঘুমিয়েছে।